and our students and officers. A very good afternoon to all of you. A very good afternoon to all of you. Yesterday, 2nd August, it was very auspicious day for all of us because Acharya Prafullo Chandra Roy was born on that day. But yesterday was Sunday, so we were not able to celebrate that occasion. That's why today we have arranged. Today I will welcome all of you on behalf of Department of Chemistry and also Rani Rashmani University to observe the birth anniversary of Acharya Prafullo Chandra Roy. But before starting the program, I will request all of you to stand up for our Rashtrapati. Don't start for it. Sound up. Thank you all. Again, I welcome all of you for this auspicious occasion to celebrate the birth anniversary of Acharya Prafullo Chandra Roy, the father of Indian chemistry. We are proud for him actually. Now, before going to start the program, আমাদের ইউনিভার্সিটির ট্র্যাডিশন অনুযায়ী রানী রাসমণি প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করে আর প্রফুল্ল চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। আমি
সবাইকে অনুরোধ করছি, অল দ্য ডিগনিটারিজ, আওয়ার অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, অনুরোধ করছি। আগে না 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 একটা মালাটা দিতে ওটা আপনাকে মালা। হ্যাঁ সকল দাও আর একটা নিয়ে আপনি আচার্যের বলতে আর ওই একটু বাড়ি সিঞ্চন মানে একটু জলের ফোঁটা গাছে দিয়ে করা ধরুন চারাটা ধরুন ধরুন এবারে ওইখানে যেতে হবে চলো তোমরা যদি কেউ ফুল দিতে চাও মানে শ্রদ্ধা নিবেদন করতে চাও করো ছেলেরা আপন স্যার প্রতীক স্যার ছাত্রছাত্রীরা যারা আছে অবশ্যই স্যার আপনি এনাদেরকে ডেকে নিয়ে ছাত্রছাত্রীরা এসে যাও না Now I request our honorable vice chancellor sir, Professor Rina Ghosh madam, Professor Shapon Bhattacharya sir, Professor Devdutt Ghosh sir, take the chair. আমি এখানে বসি না না sir, স্যার আসুন 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 তখন আসুন না আবার চলে যাবো যখন বক্তব্য থাকবে না ওই নতুন স্টুডেন্ট আছে এসো এসো। অনুষ্ঠানটা তোমাদের আমাদের কথা বাঁধতে হবে এসো এসো। স্যার আপনারা যান স্যার গিয়েছিলাম গিয়েছিলেন বাকিরা কোথায় রে? জানেন না আপনি? এসো রঞ্জিমা এসো, সমাধিটা এসো এসো। তাড়াতাড়ি করো। স্যার এর পরের খবর এবারে কি বলুন The memorable lecture of Acharya Prafulla Chandra Rai, we have organized that our chairperson will tell regarding that. I request Professor Rina Ghosh ma'am to take as a chair of this memorable lecture. So I request ma'am. হ্যাঁ ঠিক আছে আগে স্যারকে স্বপন স্যারকে একটু বিচার কথা আশাটা সংক্ষিপ্ত করে বলুন Before that, I request Professor Shapon Bhattacharya sir to tell something regarding the memory of Acharya Prafulla Chandra Rai. ফেসবুক লাইভ হচ্ছে আজকে একটা খুবই আনন্দের দিন। আমরা ২রা আগস্ট পালন করতে পারিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম দিবস। আজকে সেটা কলেজে ছুটি থাকার জন্য আজকে সেটা কলেজে আমরা সেটা পালন করছি। আচার্য এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় এমনই একজন মানুষ ছিলেন যে তার সমস্ত তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, শুধু দার্শনিক, পাবন্দিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট
ছাত্রপ্রেমী, শিক্ষক এবং স্বাধীনতা সংগ্রামের একজন সাপোর্টার, দেশপ্রেমী শুধু ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষের মতো, এবং তার মধ্যে সবসময় একটা আগুন ছিল। কবি যেমন গিয়েছেন না যে আমার আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে প্রাণে এই জীবন পূর্ণ করে, সেই আগুনের পরশমণি যেন সবসময় তার সঙ্গে লেগেছে, আর সারা জীবন ধরে লেগেছে। ইংরেজ আমলে যখন পরাধীনতার গ্লানিকে সহ্য করতে করতে এবং ভারতবর্ষের যে পিছিয়ে যাওয়ার দুঃখকে বহন করতে করতে উনি দেখেছেন যে আমরা পারি। ওনার প্রধান বক্তব্য ছিল, আমার ওনার জীবনী করে যা মনে হয়েছিল সেটা হচ্ছে হোয়াট দে ক্যান উই ক্যান, যা ওরা পারে আমরা পারি। এবং সেই জন্যে প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে উনি ওনাদের যে উন্নত দেশগুলো তাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। সে বিজ্ঞানে গবেষণায়, সে ছাত্রপ্রেমে ছাত্র দরদি হিসেবে শেখানোর ক্ষেত্রে, সে শিল্প স্থাপনের ক্ষেত্রে, প্রতিটা দিকে। যদি এটা তার মনের মধ্যে না থাকতো তাহলে ছোটবেলায় যখন তিনি সবে প্রেসিডেন্সি কলেজে বাইরের ছাত্র হিসেবে গিয়ে সেখানে রসায়ন বিদ্যা পড়ছেন ফিল্ডার সাহেবের কাছে, তখন বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ল্যাবরেটরি তৈরি করে সেই প্রতিটা এক্সপেরিমেন্ট, প্রতিটা রিয়াকশন যাতে দেখা যায়, বোঝা যায়, সেই করতে গিয়ে ওনার অ্যাক্সিডেন্টও কোনো রকমই উনি বেঁচে গেছেন, কিন্তু উনি পিছিয়ে যাননি। তারপরে উনি যখন ফিরে এলেন এডিনবরা থেকে বিএসসি এবং বিএসসি ডিগ্রি নিয়ে, তখন এসে তিনি যেটা করলেন সেটা হচ্ছে তার বাড়িতে ল্যাবরেটরি তৈরি করে সেখান থেকে নানান এক্সপেরিমেন্ট শুরু করলেন, যেটাই পরবর্তীকালে 1901 সালে বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মেসি হিসেবে পরবর্তীকালে আস্তে আস্তে। কিন্তু ওনার মধ্যে সেই জেদ ছিল, সেই তেজ ছিল যে ওরা যা পারে তা আমরাও পারি, ওরা কিছু আলাদা করে। তিনি জানতেন যে আমাদের অত্যন্ত উন্নত অতীত ইতিহাস আছে বিজ্ঞানের ক্ষেত্রে, এবং তিনি দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি তো তিনি রচনা করেছেন। কিন্তু তার জন্য তিনি ছিলেন না যে মানে তার ছিল যে আত্মবিশ্বাস, কিন্তু আত্মতুষ্টি নয়, যে আমরা যা জানি মানে আমরা জেনে গেছি তা না। সেই জন্যই তিনি মডার্ন সায়েন্স, মডার্ন বিজ্ঞান, যেরকম সারা পৃথিবী জুড়ে মানুষ যাকে অ্যাকসেপ্ট করেছে সেটাকে উনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন, এবং উনি ফাদার অফ দ্য ইন্ডিয়ান কেমিস্ট হয়েছে। কেননা মডার্ন সায়েন্সের সঙ্গে প্রাচীন বিদ্যার ভাগ আছে। মডার্ন সায়েন্স কিন্তু প্রাচীন বিদ্যা থেকে আস্তে আস্তে শিখতে শিখতে এক সংস্কৃতির সঙ্গে আর এক সংস্কৃতি মিলতে মিলতে, এক জাতির সঙ্গে আর এক জাতির, তার থেকে শিখতে শিখতে অবশেষে একটা মডার্ন সায়েন্সের ভিত্তি স্থাপন হয়েছে। সে শুধু ইংরেজ করেনি, সে শুধু জার্মান করেনি, সে শুধু ইতালি মানুষ করেনি, মানুষ করেছে। এবং তারা সংস্কৃত থেকেও সাহায্য নিয়েছে, ল্যাটিন থেকেও সাহায্য নিয়েছে, সুতরাং আমি আত্মতুষ্টিতে ভুগব যে আমার সমস্ত জ্ঞান আছে, সব বেদে রয়েছে। তিনি জানতেন ভালো করে যে অথর্ববেদে কি আছে, চরক সুশ্রুতে কি আছে,
এবং তার জন্য তিনি বই লিখলেন। কিন্তু সঙ্গে সঙ্গে মডার্ন সায়েন্সকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি অনেকগুলো কাজ করলেন। তিনি দেখিয়ে দিলেন যে মডার্ন বিজ্ঞানে রসায়নবিদ হিসেবে আমরাও তোমাদের মধ্যে সমান গুরুত্বপূর্ণ। যারা মার্কিউরাস সালফেট, সালফাইড এবং অ্যামোনিয়াম সালফাইড, 15-16টা যৌগ, সালফাইড, সালফাইড, তাছাড়া সালফার বেস অনেকগুলো অর্গানিক কম্পাউন্ড, প্রায় 150-160টার উপর পেপার। তো সেই শুধু তার এতে হবে না, শুধু এবং তারপরে যখন বেঙ্গল ফার্মাসিউটিক্যালস তিনি তৈরি করলেন, তখন 150-170টা কম্পাউন্ড তৈরি করলেন, এগুলো বাজারে বিক্রি হতো এবং ইন্ডাস্ট্রি। এবং শুধু এই ইন্ডাস্ট্রি নয়, তিনি উন্নয়ন কাপড়ের ইন্ডাস্ট্রিও করেছিলেন। আরও অনেক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, কারণ তিনি শুধু মানুষকে বিজ্ঞানমুখী, আমাদের ভারতীয়দের বিজ্ঞানমুখী যেমন করতে চেয়েছিলেন, এবং ইন্ডাস্ট্রি এবং ব্যবসা করতে পেরেছিলেন। যেই অস্ত্রগুলো ছিল ইন্ডাস্ট্রির অস্ত্র, যে অস্ত্রগুলো ছিল অন্যান্য দেশগুলোর অস্ত্র, যার কারণে আমরা বেশি তিনি ছাত্রদের ক্ষেত্রে উনি বলতেন যে ছাত্ররা তুমি ছাত্র সমস্ত জিনিস শুধু you can afford all, you can try to win everywhere except your son and discipline. অর্থাৎ ছাত্ররা আরো এগিয়ে যাবে, পুত্ররা এগিয়ে যাবে, নতুন জেনারেশন আরো এগিয়ে যাবে, এই ভাবনায় উনি সবসময় আনন্দিত হয়ে থাকেন এবং চেষ্টা করেন। অন্যদিকে তিনি ছিলেন ভীষণভাবে দেশপ্রেমী। যখন আমাদের বিপ্লবীদের তিনি বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন, তাদের আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন। অন্যদিকে যখন দেশ ছাড়ো আন্দোলন কিংবা বয়কট মানে অসহযোগ আন্দোলন যখন হচ্ছে, তখন উনি বললেন সায়েন্স ক্যান এফোর্ড টু ওয়েট, বাট স্বরাজ কেন হবে। অর্থাৎ দেশের স্বাধীনতাটা আগে, সায়েন্স 2-1 বছর অপেক্ষা করে। অর্থাৎ তার দেশপ্রেম কি প্রচন্ড দেশপ্রেম, এবং যার জন্য ইউরোপিয়ান লোকেরা তাকে বলেছিল যে এ সায়েন্টিস্ট ইন দ্য গ্র্যাব অফ রেভলিউশনারিদের গ্র্যাবে আছে। তো নাইট্রাইটের তার আবিষ্কারের জন্য তাকে মাস্টার অফ নাইট্রাইট একাধিক পুরস্কার পেয়েছেন। সব ডিটেলসে নিশ্চয়ই স্যার বলবেন। কিন্তু আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে তার দান অসম্ভব দান। নিজের সমস্ত স্যালারি, নিজের উপার্জন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং একে দান করে গেলেন, রসায়ন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করে দিয়েছেন। আর তিনি নিয়মিত ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, যেগুলো উন্মুক্ত মনের, সেখানে দান করতেন। তার এতে পুরস্কার, নাগার্জুন পুরস্কার, আশুতোষ মুখার্জি নাগার্জুন পুরস্কারকে রসায়নের জন্য, এই আশুতোষ মুখার্জি পুরস্কার এর জন্য তিনি সেখানে দান করেছেন। তিনি হার্ডে দান করেছেন। হার্ডে প্রায় 2.5 মিলিয়ন তিনি উত্তরবঙ্গের বন্যায় সেই সময় সাহায্য করেছেন। তো আর নিজে কি করতেন, নিজে থাকতেন একটা অতিশয় সাধারণ ঘরে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপরতলার একটা ঘরে শেষ জীবন কাটিয়েছেন। একটা ঘরে অত্যন্ত সাধারণভাবে রন করে নিজের স্যালারি থেকে একটা সামান্য অংশ পেলে উনি বাকি সমস্ত অংশ মিলিয়ে দিতেন মানুষকে। আর তিনি বুঝেছিলেন যে কুসংস্কারের জন্য ভারতের যে গৌরবময় অধ্যায়
তার থেকে আমরা পিছিয়ে গেছি। সেই জন্য কুসংস্কারের বিরুদ্ধে উনি বহু বক্তব্য রেখেছেন। আমি একটা উল্লেখ করছি, এটা হচ্ছে একবার তিনি খুব হতাশ হয়ে বলেছিলেন যে আমরা ছাত্রদের বোঝালাম যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। ছাত্ররা বুঝলো, লিখলো, কিন্তু আবার যখন নম্বর পেল, পাস করলো, কিন্তু আবার যখন চন্দ্রগ্রহণ হলো তখন রাহু তাকে গ্রাস করছে বলে মনে করে তারা দুর্ভাগ্য এই ভারতবর্ষ। এই জিনিস অর্থাৎ তার কতখানি লেগেছিল যে আমরা যদি এর থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে আমরা কি করে ওদেরকে চ্যালেঞ্জ করবো, কি করে ওদের সমান হবো। এখনো ভারতবর্ষ অনেক আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের এগোতে গেলে এই জিনিসগুলোকে আমাদের ভাবতে হবে এবং আমরা যদি সত্যি সত্যি সেগুলোকে ভাবতে পারি, সেগুলোকে করতে পারি, আমরা যদি নিজেকে সেই দৃঢ় প্রত্যয় নিয়ে এগোতে পারি, তাহলেই আমি বলবো যে তার জন্মদিন পালন সঠিক হবে, তার জন্মদিন পালন সার্থক হবে। Thank you, sir, for your contribution and speech. Now I request our Honorable Vice Chancellor, sir, to give something. হ্যাঁ, আরে ম্যাডাম বলবেন। Madam, আপনি যখন চেয়ারকে বলে দিয়েছেন, মানে চেয়ার বলবেন, এবারে তিনি এটা করবেন। হ্যাঁ, thank you, Madam. Thank you. Sorry. আপনি তো বলে দিয়েছিলেন। No, Madam, আপনি বলুন। শ্রদ্ধেয় অধ্যাপক বিনাথ ঘোষ, অধ্যাপক স্বপন ভট্টাচার্য মশাই এবং আজকের বক্তা দেবদূত ঘোষচন্দ্র, বিশ্ববিদ্যালয়ের আমার শিক্ষক সহকর্মী, শিক্ষাকর্মীরা এবং আমার প্রিয় ছাত্রী ছাত্রী, আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাম শুনেছি। তার ছেলের নাম সুকুমার রায়, তার ছেলের নাম সত্যজিৎ রায়, চৌধুরীটা বাবা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও আসল পদবী ছিল রায় চৌধুরী। তখন সুইস ব্যাংকও ছিল না, আর কোনো ব্যাংকও ছিল না, ইউপিআইও ছিল না। আচার্য প্রফুল্লচন্দ্র রায় চৌধুরী ঠাকুরদা মাটির নিচে সম্পত্তিটি লুকিয়ে রেখেছিলেন। যেমন এখন মন্দিরে, পুরনো মন্দির খুললে কলসির ভেতর থেকে অনেক মুদ্রা পাওয়া যায়, পয়সা সোনা পাওয়া যায়। এবং তিনি হঠাৎ প্রয়াত হন, রাতারাতি জমিদার থেকে একেবারে একটা সাধারণ পরিবারে রূপান্তরিত হয়ে গেল। এবং প্রফুল্লচন্দ্র রায় বললেন, এই খেলা, মানে এই খেতাব আমরা আর বহন করব না, আমরা আজ থেকে রায় পদবীতেই পরিচিত। অর্থের অভাব, ভীষণ পেট ঠোকাচ্ছে, বিস্তারে বলবেন দেবদূত স্যার, কারণ আনুষ্ঠানিকভাবে আমাদের সভাপতি দেবদূত স্যারকে ইউজ করবে। এই শুধু কথা বলে রাখি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত যে সায়েন্স ম্যাগাজিন, ইন্ডিয়ান সায়েন্স ইউথ অ্যাসোসিয়েশন, তার সঙ্গে দেবদূত বাবু ওতপ্রোতভাবে জড়িত। ভীষণ পেট্রোকা কলকাতায় করতে এলেন, একেবারে কলকাতার যত সবার সহ্য হয় না, আবার ফিরে গেল। তারপরে এসে পড়াশোনা করলেন প্রেসিডেন্সি, স্যার যেমন বলছিলেন, কতগুলি কথা ঘটনাক্রমে বিদেশে গেলেন, এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে ফেলোশিপ পেতে গেলে একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। প্রবন্ধটির বিষয় ছিল ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার সিপাহি মিউটিনি, সিপাহী বিদ্রোহের পূর্বে এবং পরের। সিপাহী বিদ্রোহের পূর্বে কি ছিল?
মুঘল শাসন, সিপাহী বিদ্রোহের পরে কি ইংরেজ শাসন। স্বভাবতই ফেলোশিপ পেতে গেলে ইংরেজদের প্রশস্তি করতে হবে, তবে ফেলোশিপটি পাওয়া যাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বললেন, ইতিহাস অনুযায়ী ঔরঙ্গজেব হচ্ছেন সব থেকে খারাপ শাসক, তোমরা ইংরেজরা ঔরঙ্গজেবের থেকেও খারাপ। তাদের দেশে গিয়ে এই কথা বলার সাহস দেখিয়েছে। যথারীতি ফেলোশিপ বন্ধ হয়ে গেল। তারপরে একজন ওইখানকার সাংসদ, তিনি টেলিগ্রাফ পত্রিকাতে তিনি লিখলেন, ওপেন লেটার ফ্রম অ্যান এনিমি। তারপরে উনি ফেলোশিপ দেশে ফিরে এলেন। প্রেসিডেন্সিতে যখন পড়াচ্ছেন, হাতে কলমে শেখানোর মতো কতটা ছিল। একদম রাজাবাজার থেকে গরুর হাড় কিনে আনতেন, এনে টেস্ট টিউবে পোড়ালেন। কি হবে, হাড়ের যে ক্যালসিয়াম ফসফেট ছাড়া কিছু নেই, এটা যে বিশুদ্ধ ক্যালসিয়াম ফসফেট প্রমাণ করার জন্য পোড়ানোর পর যে ছাইটি নিজে খেয়ে প্রমাণ। আজকে একবিংশ শতাব্দীতেও আমরা কজন পারব? আমরা সবাই জানি আচার্য প্রফুল্লচন্দ্র রায় মানেই বেঙ্গল কেমিক্যাল, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালের পাশাপাশি আরো কতগুলি প্রতিষ্ঠানের স্থাপনা করেছিল। কি? বেঙ্গল কটনেস, বেঙ্গল এনামেল, ক্যালকাটা শোকওয়ার, ন্যাশনাল ট্যানারিজ, মার্কেন্টাইল, মেরিন, এটসেট্রা। ভীষণ পেট্রোলা ছিলেন, তীব্রভাবে চা খাবার বিরোধী ছিলেন। তিনি সবসময় বলতেন, when it is মুড়ি, don't say no। তার বইয়ের নাম চায়ের প্রচার ও দেশের সর্বনাশ। চায়ের প্রচার ও দেশের সর্বনাশ, এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় লেখা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা তো বলি ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি, তাই তো? তিনি একটি বই লিখলেন, বইটির নাম হচ্ছে আসলে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। দুর্ভাগ্যজনকভাবে যে হিন্দু কথাটির মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িকতার গন্ধ পেলেন এবং বইটি দীর্ঘদিন পড়তে দেওয়া হয়। আসলে হিন্দু তো কোনো সম্প্রদায় বা কোনো নয়, এই অঞ্চলের যারা বাসিন্দা তাদের হিন্দু বলা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি বলছেন? নিজের কথা, আমি ভুল করে বিজ্ঞানী হয়েছি, আমি মূলত সাহিত্য এবং ইতিহাসের ছাত্র। কয়জন আমরা বলতে পারি? এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল যখন, একটা কল্পনা করতে হবে, সেটা তো বুঝতেই পারবে, রাজাবাজার থেকে মানিকতলা 1 কিলোমিটার বা তার ওই রকমই, উনি বেঙ্গল কেমিক্যাল তখনও তৈরি হয়নি, ওষুধ তৈরি করছেন। তৈরি করে একটা যে বাজার করা জেনারেশন ব্যাগ নিজে নিয়ে মানিকতলার মোড়ে ওষুধের দোকানে রাখছেন, রেখে বলছেন পয়সা দিতে হবে না, কোনো একজন রোগী সে এটি নিয়ে গিয়ে খেয়ে সুস্থ হবে, যদি পয়সা দেয় তখন আমাকে পয়সাটা দেবে। আসলে আমাদের সবসময় না, এই এখন নতুন ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটি কথা বলা হচ্ছে, লার্ন অ্যান্ড আনলার্ন অ্যান্ড রিলার্ন। আমাদের যা জ্ঞান, আমরা যা শুনেছি, জ্ঞান মানে নলেজ, জ্ঞান মানে ওয়াইসডমের কথা বলছি, এই নলেজ গুলো আমাদের কাছে ইনকাম। দেববাবু আরো সুন্দর করে বলবেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এনাদের তিনজনকেই আলাদা করে ধন্যবাদ জানানোর ধৃষ্টতা হবে, কারণ সত্যি সত্যি তাই আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রির 5 জন এখানে মানে প্রত্যক্ষভাবে শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আমাদের পরম প্রাণ, ওনারা যে আসেন
তো আমাদের পরামর্শ ওনারা বিশ্ববিদ্যালয়ের পরিবারের লোক। সুতরাং ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। একটি কথা বলেই শেষ করব, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালসের অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন, তাঁর জীবদ্দশাতে সেই প্রতিষ্ঠানের পরিচালন সমিতি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে বাঙালি বড় নির্মম। এই নির্মমতার ইতিহাস আবার কখন করে লেখা হবে আমরা শুনবো, আজকে শুনবো। কিন্তু জাতির প্রতি যে নিজস্ব জাতির প্রতি যে অস্মিতা, প্রাইড, এইটা ভীষণভাবে আজকেই আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে একটু দেরি করে সেই জন্য ভার্চুয়াল কনফারেন্স আমাদের সঙ্গে করলেন, ভিডিও কনফারেন্স। সেখানে একটি নির্দেশ দিয়েছেন, আবেদনই বলব যে 9ই আগস্ট থেকে 18ই আগস্ট, 17ই আগস্ট 9 দিন হর ঘর তিরঙ্গা, কিছু করতে হবে। আমরা যতগুলো পারি সেলফি তুলে, একটা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে সেলফি তুলে পোস্ট করি। আমরা চেষ্টা করি না যে এই দেশপ্রেম, আমরা একটা গর্বের সঙ্গে বলতে পারি পশ্চিমবঙ্গ এমন একটি দেশ, এমন একটি জায়গা, বাংলা, পশ্চিমবঙ্গ বাংলা, অবিভক্ত বাংলা না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা কোন সময় পেতাম সেটা বোধহয় প্রশ্ন চিহ্ন আমরা রাখবো। ওই দিন আমাদের ঋষি অরবিন্দের জন্মদিন, আমরা ওইটা পালন করবো, এটা শপথ নিই, প্রতিজ্ঞা করি। আর আচার্য যেমন স্বপ্ন দেখতেন, পর্যায় সারণী আবিষ্কার হওয়ার পরে, পর্যায় সারণী তো মেন্ডেলিভ আবিষ্কার করেছেন আমরা সবাই জানি, এবং পর্যায় সারণী প্রথম রাশিয়ান ভাষায় প্রকাশ করেছে। সারা পৃথিবী রাশিয়ান ভাষা শিখতে বাধ্য হয়েছে। আচার্য দুঃখ করতেন, আমরা কি এমন কোনো একটা আবিষ্কার করতে পারবো না যাতে সারা পৃথিবী আমাদের ভাষা শিখতে বাধ্য হয়? আসুন না, আমাদের মধ্যে যারা ভবিষ্যতে, তাদের মধ্যেই তো সম্ভাবনা আছে যে এমন একটা কিছু করবে যাতে সারা পৃথিবী, আমরা বলতে পারি ভারত আবার জগৎ সভায় শেষ হবে। ধন্যবাদ। To celebrate the 164th March anniversary of Acharya Prafullichandra Rao, the father of Indian history. We have gathered here to remember him and to honor him. I pay my heartfelt homage to himself. So let us make this seminar. Let us start the seminar. Dr. Devjit Mustaqim will speak on Acharya Prafullichandra Rai and his work about everything in detail. So I will request him to start his lecture. Before that, let me tell a few words about Dr. Devjit Mustaqim.
although I think he gives no separate introduction still for the beginners here, for the new students, for our new students, a few words about him. He started, his schooling was started at Maranatha Ramakrishna Mission. After leaving school, he did his BSc from Presidency College with honors in physiology. Then did his MSc from Dhaka University, Rajendra Science College. He then joined as a reporter in Ahmedabad Patrika, and during his service there, he completed his PhD also in zoology on ergonomics under Professor Pratima Chatterjee at Rajendra Science College. So, he retired from Ahmedabad Patrika as a chief reporter. He is also associated as guest lecturer or guest professor. He is associated with Rani Rashmi Green University also. He teaches, apart from this university, he teaches at different other institutes and universities also. It is few words and requesting Dr. Devush to start his lecture. আমি একটু আপনাদের অনুমতি নিতে চলে যাই স্যার আই উইশ ইউ আমি একটু বসে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ আমাদের এই আজকে আলোচনা চক্রে এখানে বসে শোনার জন্য। কারণ একটা আলোচনা শুনতে অনেকের অনিচ্ছা সত্ত্বে শোনেন কষ্ট হয়, তবুও অন্তত আমি এমনভাবে করার চেষ্টা করব যাতে কিছুটা সেই কষ্টটা দূর হতে পারে। আমি কোনো আমার এতটা ধৃষ্টতা নেই যে আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেমিস্ট্রি বা এসব নিয়ে বলবো। আমি মোটামুটি যে পেশায় কাজ করেছি সে পেশার সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা বিজ্ঞান চর্চা, বিদেশে আমরা যখন এই প্রফুল্লচন্দ্র রায়রা যখন পড়াশোনা করেছেন তখন আমাদের দেশে বহুত দিন আগে তো বিজ্ঞানটা শুরু হয়েছে। আমরা সুশ্রুতের কথা পড়েছি, আর্যভট্টের কথা পড়েছি, আমরা বিভিন্ন যে আবিষ্কার আমাদের যেটা হয়তো বড় বড় জার্নালে বেরোয়নি কিংবা সেইটা কিন্তু কেউ ভুলতে পারে না। এবং যাতে বাঙালি এই যে তার অতীত আমাদের ভারতীয় রাজনেতাদের অতীত না ভুলে যান, তার জন্য একটা বড় কিন্তু কাজ আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিন্তু করে দিয়েছে। আমি যে বিষয়টা নিয়ে বলবো এটা হচ্ছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অ্যাজ অ্যান কমিউনিকেটর অফ সায়েন্স, আমি একটা জিনিস আবিষ্কার করলাম কিন্তু সেটা একটা জার্নালের মধ্যে থেকে গেল, কিন্তু সেটা সাধারণ মানুষ তারা কিছুই জানতে পারলো না যে আমাদের দেশের বা আমাদের কলকাতার একটা গবেষণাগারে একটা যুগান্তকারী যে কাজ হয়েছে এবং সেই কাজটা যে আমাদের দেশের মানুষের পক্ষে একটা জীবনদায়ী কাজ, আর কি একটা বড় কাজ, সেইটা আমাদের দেশের মানুষই, আমাদের কলকাতার মানুষই, পশ্চিমবঙ্গের মানুষই জানতে পারলো না। এর থেকে কিন্তু আমার খুব খারাপ জিনিস যে কিছু হয় না, সেটা কিন্তু প্রফুল্লচন্দ্র রায় নিজে কাজ করতে করতে কিন্তু সেটাকে উপলব্ধি করেছে। এবং তার যে প্রয়োজনীয়তা যাতে মানুষের মধ্যে আমার যে এত বড় একটা কেমিস্ট্রিতে জ্ঞান বা আমার ফিজিক্সে জ্ঞান কিংবা আমার জীববিদ্যায় জ্ঞান কিংবা আমার এই মহাকাশ বিজ্ঞানে জ্ঞান, সে জ্ঞানের কথা দিয়ে নয়, এমনভাবে সেটাকে মানুষের কাছে
পেশ করা, যাতে সে মনে করতে পারে যেটা আমার আপনার সবার ঘরের জিনিস। সুতরাং এরকমভাবে যদি আমি একটা বিজ্ঞানকে যদি আমি মানুষের কাছে না নিয়ে যাই, তাহলে আমাদের এখানে বিজ্ঞান চর্চা কিন্তু কোনো মানে না। আমি এই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে কাজ করেছেন এমন একজন লেখক, তাকে আমি একবার মিট করেছিলাম, তার নাম গোপাল ভট্টাচার্য, সবাই নাম জানেন। উনি হচ্ছেন এই পতঙ্গ নিয়ে, কীট পতঙ্গ নিয়ে প্রথম বাংলায় যে একটা এনসাইক্লোপিডিয়া তৈরি লিখেছিলেন, তিনি হচ্ছেন গোপাল ভট্টাচার্য, বসু বিজ্ঞান মন্দির বসু ইউনিভার্সিটিতে কাজ করেন। উনি প্রফুল্লচন্দ্র রায়ের কাছে, কারণ ওনাকে প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে ইংরেজিতে লিখে কি হবে, যে দেশের পোকামাকড় নিয়ে লিখছো, যে দেশের উদ্ভিদ নিয়ে লিখছো, সে যে গ্রামের থেকে পোকামাকড় পেয়েছো, যে গ্রাম থেকে সে গাছটা পেয়েছো, সে গ্রামের মানুষই যদি ওই পোকামাকড়ের উপকারিতা বা অপকারিতা, ওই গাছের উপকারিতা যদি না জানলো, তাহলে তোমার লিখে তোমার কোনো লাভ হবে না, একদম তোমার রেজাল্ট হচ্ছে জিরো। সুতরাং তুমি যে ব্যাপারটা নিয়ে কাজ করছো, যেখানে কাজ করছো, যাদের জন্য কাজ করছো, তোমার প্রথম কাজ হচ্ছে সেই জিনিসটা তাদের কাছে গিয়ে বোঝানো। যদি তুমি তোমার লেখার মাধ্যমে তাদের কাছে গিয়ে তোমার গবেষণাপত্রটি তাদেরকে দিয়ে বোঝাতে পারো, তবেই জানবে তোমার এই গবেষণাপত্রটি, তোমার এই বিজ্ঞানের যে কাজটি, সেটি তুমি তোমার সার্থকতা আছে। এবং উনি তার জন্য কি করলেন, উনি তার জন্য একটি বিজ্ঞান পত্রিকা, একটি সংস্থা তৈরি করলেন, যেটা আমাদের বেশি সাহেব বলে গেছেন যে ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন, মানে বিজ্ঞানের খবর। আমরা এখন যদি কোনো খবরের কাগজ দেখি, বিজ্ঞানের খবর ছাড়া সব কিছু থাকে, কিন্তু এই মানে আমরা তো মানে আমাদের বিদেশি থেকে ক্রমভাবে আমরা বহন করি, তার হচ্ছে প্রমাণ যে আমাদের দেশে এত। একবার আমার মনে আছে, আমি যখন খবরের কাগজে কাজ করি, তখন সবাই নিশ্চয়ই জানে যাদবপুরে একটা সংস্থা আছে IICB, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। সেখানে তো বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ হয়, বিভিন্ন অ্যানিমালস নিয়ে কাজ হয়। তো অনেক সময় কি হয়, সেই অ্যানিমালসগুলোকে এমনভাবে রাখে, সে মরা ইঁদুর, মরা ব্যাঙ, মরা গিনিপিগ, খরগোশ নিয়ে লোকের বাড়িতে নিয়ে নিয়ে গিয়ে কাকে ফেলছে। তো একবার পাড়ার মানুষ খুব বিক্ষোভ দেখায় যে এখানে কি কাজ হয় আমরা জানতে পারি না, কিন্তু এই যে ব্যাঙ, খরগোশ, গিনিপিগ, ইঁদুর সব আমাদের বাড়িতে এসে পড়ে। তো একটা এত মানে গভর্নমেন্টের পয়সা দিয়ে এত বড় কাজ করছে, কি কাজ করছে সেটা আমাকে জানতে হবে। আমার এলাকায় একটা সংস্থা আছে, সে কি কাজ করছে আমি জানবো না? সে বড় বড় জার্নালে বেরোলেই হবে? তাকে একটু বলতে হয় মানুষকে, হ্যাঁ আমি এইখানে একটা সংস্থা, তাদের মানুষ যাতে গর্ব করে বলতে পারে যে আমার যাদবপুরে এমন একটা বিজ্ঞান সংস্থা আছে যারা এই ধরনের কাজ করে, যাতে আমাদের সমাজের উন্নতি হয়, আমাদের মানব জাতির উন্নতি। এই স্পিরিটটা কিন্তু প্রফুল্লচন্দ্র রায়কে, যে আমি যদি কোনো কাজ করি, কোনো গবেষণা করি, আমার বড় জার্নালে বেরোবো, কিন্তু সেটা কেউ জানতেই পারো না। দেশের মানুষ বড় বড় কিছু সায়েন্টিস্টরা করলো, যারা বোঝেন তারা বললো, আমাকে সাধারণ মানুষের কথা সেখানে বলতে হবে। উনি বলতেন বিজ্ঞান কোনো আলাদা ব্যাপার নয়, আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের যে সমাজ ব্যবস্থা, তারই একটা অঙ্গ হচ্ছে বিজ্ঞান। আমি যদি কোনো কাজ করি, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি আমাদের এই বিজ্ঞানটা আমার দেশের সংস্কৃতি, আমার দেশের সমাজ ব্যবস্থা, তাকে কতটা এগিয়ে নিয়ে যায়। সুতরাং বিজ্ঞান তো আমরা কি জানি, বিজ্ঞানের হাত ধরে মানুষ কি করে, মানুষ এগিয়ে যায়। এক সময় মানুষ এই পাথর ঘষে ঘষে তারা আগুন তৈরি করেছিল, এখন তো সে কোথায় বিজ্ঞান চলে গেছে। কিন্তু এই যে বিজ্ঞানের যে অগ্রগতি, এবং যেটা আমার দেশে বসে, আমার কোনো একটা গ্রামে বসে হয়েছে, সেটাকে জানানো যে কোনো বিজ্ঞানের দায়িত্ব। এবং পরবর্তীকালে এখানে যারা একটু প্রবীণ আছেন জানেন যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যারা বাংলায় বিজ্ঞান চর্চার জন্য প্রফুল্লচন্দ্র রায় এই বাংলায়, এবং ওনার প্রচুর বই আছে যেগুলো কি উনি ইংরেজি বইয়ের থেকে বেশি উনি বাংলায় বই লিখেছেন, এবং উনি যে কটা গবেষণা করেছেন সে কটা গবেষণাপত্র উনি বাংলায় লিখেছেন। কিরকম বাংলা? আমি ওই গোপাল ভট্টাচার্যের কাছ থেকে শুনেছি যে সেটা পরবর্তীকালে আমাদের খুব সুবিধা হয়েছে, যে আমি একটা গবেষণাপত্র কেমিস্ট্রি কিংবা ফিজিক্স কিংবা বায়োলজি, কোনো জটিল তত্ত্ব, আমি সেইটাকে লিখলাম
বাংলা করে, সেইটা মানুষ কোনোদিন পড়বে না। আমি কি করতে হবে? গোপাল মাচুরিয়া বলছেন যে আমাদের বলতে এই যে যেটা তুমি লিখেছো, তোমার বাড়িতে গিয়ে তোমার যে মা আছেন যিনি নিরক্ষর, তাকে গিয়ে পড়াও। তোমার মা যদি এই লেখাটা, এই যে বিজ্ঞানের তত্ত্বটা তুমি এত জলের মতো করে লিখবে, যদি তুমি তার মতো করে পড়াতে পারো, তাহলে কি তোমার এই বিজ্ঞান চর্চা তোমার সার্থক, এই লেখাটা তোমার সার্থক। কারণ তোমার মা বলতে, তোমার মা অন্যদের লক্ষ্য করতে পারবে যে জানিস তো আমাদের দেশে এরকম একটা কাজ হয়, এরকম না, মুড়ি খেতে বললো না, মুড়ি খেতে। তো লোকেরা বলতো যে আপনি মুড়ি খান কেন? এমনিতে উনি বলে গেছেন যে পেট রোগ আছে, মুড়ি কেন খান? উনি ব্যাখ্যা করতেন, যারা নিউট্রিশনের যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষে খুব সুবিধে ব্যাখ্যা করতেন যে কেন মুড়ি খাই। মুড়িতে কি আছে? মুড়িতে কার্বোহাইড্রেট আছে, মুড়িতে পটাশিয়াম আছে, মুড়িতে ইউরিয়াতে ভাগে প্রোটিন আছে, এবং কি করতেন? মুড়িটাকে ভিজিয়ে খেতেন জলে, কারণ জলে ভিজিয়ে খেতেন ইউরিয়াটা গায়েবে বেরিয়েছে। এবং এইটাকে উনি প্রত্যেককে ব্যাখ্যা করতেন যে মুড়ি খাওয়ার উপকারিতা। তুমি চায়ের যে ক্যাফিন আছে, ক্যাফিনটা তোমার গেলে পরে শরীরে তোমার উত্তেজনা হয়, এবং তুমি কি খাও? খালি পেটে চা খাও। যারা চা খায়, যেমন আমি তো খালি পেটে প্রচুর চা খাই, তাতে প্রচুর ভেতরে যেটা যায় এটা আমার শরীরের পক্ষে মোটেই ভালো না, বিশেষ করে এই বয়সে আরো ভালো না। কিন্তু বললো ওই চা কেন না খেয়ে, চা প্রথম কথা হচ্ছে চীনারা আবিষ্কার করেছিলেন, ব্রিটিশরা যেখানে ব্যবসা করতো সেটা স্বদেশী ব্যবসা ছিল না, প্লাস উনি তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিতেন। এবং কেন মুড়ি খায়, এই যে মুড়ি কেন খায়, একটা খাবার তাকে যদি আমি খাই, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, তার মধ্যে প্রোটিন আছে, তার মধ্যে পটাশিয়াম আছে, তার মধ্যে সোডিয়াম আছে, জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি, ইউরিয়াকে আমি ডাইলুট করে দিচ্ছি, বলে যে ইউরিয়ার যে দোষ শরীরের মধ্যে কি হবে সেটা আমার অনেক পক্ষে চলে যাচ্ছে। আমি একটা কমপ্লিট ফুড দিনের মধ্যে 3 বার না 4 বার উনি ওই মুড়ি ভেজানো, মুড়ি জল দিয়ে মুড়ি ভেজানো খেতেন। আর কি হয়, আমরা বিশ্ব প্রধান দেশে, আমাদের গ্রীষ্মকালে তখন তো আর এত এসি বেশি ছিল না, আমার শরীরের তাপমাত্রা ভেতরে বেড়ে যায়। আমি যদি জল মুড়িটা খাই, আমার শরীরটা ভেতরটা ঠান্ডা হয়। আমার শরীরের ভেতরে যদি ঠান্ডা থাকে, বাইরে থেকে আমার আর কি ঠান্ডার দরকার। সুতরাং বিজ্ঞানকে এরকম ভাষায় এই যে মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা প্রবন্ধচন্দ্র রায়ের কিন্তু একটা বড়, এটা আমরা অনেকেই আমরা সব কাজ করি, এইটা হচ্ছে কিন্তু বড় অবদান। উনি এই যে সায়েন্স ফিল্ড অ্যাসোসিয়েশনটা করলেন, তাতে উনি সব প্রথম স্কুলের ছেলে মেয়েদেরকে ইনভলভ করলেন যে তোমরা লেখো, তোমরা তোমার চারপাশে কি দেখছো লেখো, কোন জিনিসটা তোমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করছে, যে এইটা থেকে আমি বুঝতে পারছি না এটা কেন, সেইটা লেখো। তোমার কোনো মাস্টারমশাই হয়তো কি পরের বার সেইটাকে ব্যাখ্যা করে লিখতে পারে, তোমার কি তারপরে কৌতূহল কোনোদিন কি করতে নেই, চেপে রাখতে নেই। কৌতূহল থাকার সময় প্রকাশ করা উচিত। কেন? জ্ঞান সঞ্চয়ের একটা প্রধান উপায় হচ্ছে কি, আমার যদি কৌতূহল না থাকে কোনো ব্যাপারে, তাহলে আমার সেই জিনিসটা সম্পর্কে আমি ভালো করে বুঝি না। দেখবে অনেক সময়, সবসময় শিক্ষকরা বলেন কি, তোমরা প্রশ্ন করো, যে প্রশ্নটা করতে পারবে সে মানে কি হয় বাড়িতে পড়ে এসছে, কিংবা টিচারের লেকচারটা শুনেছে, কিন্তু যে দুটোর একটাও করেনি সে কোনোদিন কোনো কোশ্চেন করবে। সুতরাং এই যে জিনিসটাকে করে কি করা, আমরা বলি আত্মীকরণ করা। উনি বলছেন বিজ্ঞানটাকে মানুষের মতো ট্যাবলেটের মতো কি করতে হবে, গুলে মানুষের ভেতরে দিতে হবে, এবং কি আমাকে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে জিনিসটা ব্যাখ্যা করতে হবে। আমি আদিবাসীদের প্রচুর সংস্কার আছে, আমি আদিবাসীদের কাছে গিয়ে আমি আদিবাসী সে সংস্কৃতি, তাদের যে সামাজিক পরিস্থিতি, সেইভাবে কি তাদের কাছে আমি বিজ্ঞানটাকে আমি সেইভাবে প্লেস করব। দেখলে এখানে অনেক ইস্ট বেঙ্গলের সাপোর্টার, অনেক মোহন বাংলার সাপোর্টার। আমি যদি ইস্ট বেঙ্গলের সাপোর্টার বেশি, আমি সেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশি কথা বলবো, মোহন বাংলা সেরকমভাবে মানে আমি বুঝে যেখানে আমি একটা বিজ্ঞান প্রচার করতে যাচ্ছি, সেখানকার সংস্কৃতি সমাজ কিরকম, সেইটা থেকে কি আমাকে বিজ্ঞানটাকে করতে হবে। এবং উনি বলছেন আমি যদি কোনো একটা জিনিসকে নিজে যদি না নিতে পারি, নিজে যদি আত্মীকরণ না করতে পারি, তাহলে কি আমাকে যদি কোনো একটা লেখা দিতে হয়, যদি কোনো বক্তৃতা দিতে হয়, আমি মুখস্থ করে গিয়ে দেবো। কোনো একটা জায়গায় আটকে গেলে পরে কি আমি আর এগোতে পারবো না। সুতরাং আমি কম বলবো, কিন্তু যেটা বলবো, যেটা লিখবো, সেটা আমি বুঝে নিব।
সুতরাং এই যে ক্লাসে এতবার করে মাস্টারমশাইরা একে একে সব বোঝান ভালো করে, কারণ কি পড়ার শেখা তো আলাদা, বলতে পড়াটা আর শেখাটা আলাদা। পড়া শেখার মধ্যে আলাদা কি, যে পড়া আমি পড়লাম, ক্লাসের মাস্টারমশাই কি পড়ালো কি পড়লো আমি কান দিয়ে শুনলাম, এখানে বার করে দিলাম, আমার মাথায় একটু ঢুকলো। কিন্তু এই যে মাথায় যে ঢোকানো, সেটাও যেমন একটা শিক্ষকের যেমন একটা কাজ, আবার যে পড়বে তারও কাজ। এবং উনি বলতেন এমন ভাষায়, সরল ভাষায়, সহজ ভাষায় তুমি যেই জিনিসটা কঠিন জিনিসটাকে ব্যাখ্যা করবে, একবার যদি তার মাথায় ঢুকে যায় আসল জিনিসটা, বেসটা, তাহলে কি হবে, পরবর্তীকালে সে যখন অরিজিনাল পেপারটা পড়বে তার সেটা থেকে আসল জিনিসটাকে বার করে নিতে সুবিধা হবে, সে নিজেকে ব্যাখ্যা করতে পারবে। উনি যেমন হোস্টেল লাইফের উপরে বলতেন, হোস্টেল লাইফ কেন হোস্টেলে থাকা ভালো। বলছে আমি যখন বাইরে থেকে এসে যখন হিন্দু হোস্টেলে থাকলাম, প্রতিমণি বিদ্যাসাগরে পড়তাম, মেট্রোপলিটন কলেজ ছিল, তখনও হোস্টেলে হোস্টেলে থাকতে আমি বিভিন্ন জায়গার বিভিন্ন ছেলে, তাদের থেকে আমি কি জানতাম যে আমি একরকম ভাবে একটা জিনিস বুঝছি, আমার পাশের ছেলেটা সে হয়তো মানে মেদিনীপুর থেকে এসছে, সে একরকম ভাবে বুঝছে, আরেকটা ছেলে উড়িষ্যা থেকে, মানে কি এই যে একটা জিনিসকে 3 রকমের মানুষ 4 রকমের মানুষ বিভিন্নভাবে বুঝছে, কে কিরকম ভাবে বুঝছে, তার থেকে কি তার কোন সমাজ থেকে এসেছে, কোন সংস্কৃতি থেকে এসেছে, সেটা উনি বলতেন যে আমি একটা যদি ভেবে রেখেছি এইটা এখানে অ্যাপ্লাই করা যাবে। সেরকম ভাবে যদি আমি কোনো স্ট্রিক্ট যদি আমি প্রিন্সিপাল তৈরি করি, সেটা দিয়ে হবে না। আমি একটা জিনিস হাতের কাছে দিয়ে দিলাম, তুমি সেটাকে কি করো, তুমি তোমার মতো করে তোমার জায়গায় গিয়ে তোমার সামাজিক পরিস্থিতি, তোমার সংস্কৃতি অনুযায়ী তুমি সেটাকে অ্যাপ্লাই করো। তাহলে কি হবে, আমি যদি ব্রিটিশে ব্রিটিশ ইংল্যান্ডে যা করে সেটা এখানে করতে চাই, আমার হবে না। আমাকে কি করতে হবে, আমাকে চাষ করতে হবে বীরভূমে একরকম, মেদিনীপুরে একরকম, দক্ষিণ চব্বিশ একরকম, হুগলিতে একরকম। তার মানে চাষের পদ্ধতিটা এক, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে পরিস্থিতি দেখে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এটার জন্য আমার কি দরকার, একদম আমার বিজ্ঞানের ভিতরে ঢোকা দরকার। এবং ওনার সব থেকে একটা স্বপ্ন ছিল যে বাংলায় সবসময় বিজ্ঞান পড়ানো, একদম নিচুতলা থেকে শুরু করে একদম এমএসসি স্নাতকোত্তর পর্যন্ত লোকে কি পড়বে, বাংলা। এই জন্য আমাদের বিজ্ঞান বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তৈরি হয়। কিন্তু আনফর্চুনেটলি যে এখন আবার নতুন নিয়েছে যে আঞ্চলিক ভাষায় সব বিজ্ঞানের বই লেখা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সত্যি এরকম বই তৈরি করতে পারতাম, যে একদম ক্লাস 11-12 যেমন আছে, যে আমাদের স্নাতকোত্তর স্তরে যে যে ভাষার আদিবাসী লোকেরা সাঁওতালি ভাষার বই পড়বে, তারপরে হচ্ছে আমরা বাংলায় বই পড়বো আমাদের ছেলেমেয়েরা, সেরকম যদি হতেন তাহলে মানুষ এই সায়েন্সটাকে মানুষ কি আরো ভালোভাবে গ্রহণ করবে। এবং বিজ্ঞান এবং সাহিত্য যে মানে একই জিনিস, সেটা কি সেইটাও কিন্তু উনি যে বইগুলোতে লিখেছেন, উনি বলেছেন, আগে স্বপনবাবু বললেন যে উনি সাহিত্যিক হওয়া উচিত ছিল, মানে আমার মনে করেন সাহিত্যিক উনি কবিতাও লিখছেন, মানে বলছেন যে আমি মনের ভাবটা প্রকাশ করবো, বিজ্ঞানটা কি আমি একটা জিনিস চিন্তা করছি, সেটাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করেছি, সেইটাকে আমি কি করবো, গবেষণায় কাজ করে কিংবা মানুষের উপরে কাজ করে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করবো, আমার কাজটা ভুল হতে পারে। তখন বলতে একটা কাজ যদি ভুল হয়ে যায় গবেষণা, তাতে হতাশ হওয়ার কিছু নেই। আমি বুঝতে আমার কিন্তু সেই গবেষণাটার একটা লাভ আছে কি, এই পথে গেলে এই জিনিসটা হবে না, এইটা তো আমি একটা আবিষ্কার করলাম যে এইটা হচ্ছে ভুল পথ, মানুষকে আমি ভুল পথে যেতে দেবো না, সেটাও কি, সেটাও আমার বিজ্ঞানের আবিষ্কার, সেটাও কিন্তু একটা তুমি সেখানেও কিন্তু আমাদের বিজ্ঞানের লেখা। সুতরাং এই যে আমি একটা জিনিসকে আমি ঠিক মতো করতে পারলাম না, ব্যর্থতা না, সেটাও কি আমি একটা নতুন দিকের আমি উন্মোচন করলাম। সুতরাং এই যে সবসময় পজিটিভ ভাবে দেখা, এই পজিটিভ ভাবে দেখাটা আমাদের প্রফুল্লচন্দ্র রায় কিন্তু তার কিন্তু আমাদের বীজটা কিন্তু বপন করেছে। এবং ওনার সঙ্গে যাদের উনি পেয়েছেন, বেদনাথ শাহকে পেয়েছেন, পরে সত্যেন ঘোষকে পেয়েছেন, ফলে একটা যাদের একটা বাঙালি যাদের সময় পেয়েছেন, তারপরে কি একটা বাংলার একটা নবজাগরণের সময়, তারপরে সেটা কি করেছে, সেটাও আমাদের প্রফুল্লচন্দ্র রায়ের এই যে ভাবনা চিন্তাগুলো, এটাকে অনেকগুলো, কিন্তু কি যখন প্রজন্মটা আমাদের থেকে চলে গেল, এই আস্তে আস্তে যে কটা শিল্পের নাম আমাদের উপাচার্য মহাশয় করলেন,
সবকটা শিল্প এখন উঠে গেছে, একমাত্র বেঙ্গল কেমিক্যালটা টিম করে চলেছে। আমরা যেমন আমাদের ভাষাকে ভালোবাসি না, আমাদের সংস্কৃতিকে ভালোবাসি না, আমাদের তৈরি করা শিল্পকেও আমরা ভালোবাসি না। আমাদের এই যে এখন একটা যে সন্ধিক্ষণ যুগ চলছে, তাতে কিন্তু আমাদের প্রফুল্লচন্দ্র রায়কে কিন্তু আমাদের এইভাবে মনে রাখতে হবে। স্বদেশী মানে ওনার কাছে শুধু দেশ নয়, উনি বলতেন একটা পরিবার থেকে স্বদেশ ভাবনা জন্ম। আমি আমার পরিবারের লোকগুলোকে যদি আমি স্বদেশী মন্ত্রে না বিকৃত করতে পারি, তাহলে আমার কি হয়? আমি সবসময় আমার একটা ইংরেজিতে কথা চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এইভাবে কি আমাদের স্বদেশী আনাটাকে, স্বদেশী আনা মানে শুধু আমি ইংরেজিকে মুক্ত করবো তাই নয়, স্বদেশী মানা মানে আমি স্বরাজ মানে আমি নিজেকে রাজত্ব, নিজে রাজ করবো। স্বরাজ মানে তার মধ্যে কি হয়? স্বরাজ মানে আমার অর্থনীতি নেই, শিল্প নেই, শিক্ষা নেই, বিজ্ঞান নেই, সেটা দিয়ে কোনো একটা রাজ। মানে উনি বলতেন যদি স্বরাজ হতে হয় তাহলে আমাকে নিজেকে আগে আমাকে সেই স্বরাজকে নেতৃত্ব দেওয়ার, চালানোর, একে কন্টিনিউ করার, স্থিতিশীল করার মতো কি আমাকে সমাজ ব্যবস্থাটাকে তৈরি করতে হবে। তো আজকে আসুন আমরা সবাই মিলে একটা নিজেরা মনে করি যে আমরা ভবিষ্যতে যারা আছি আর কি, বিশেষ করে ভবিষ্যতে ছাত্রছাত্রী, তারা যাতে এই প্রফুল্লচন্দ্র রায় যেভাবে বিজ্ঞান চর্চা চেয়েছিলেন, এখানে আমরা সবাই বিজ্ঞানী ছাত্র, যারা যেভাবে বিজ্ঞান চর্চাটা চেয়েছিলেন, আমরা সেটাকে আমরা নিজেদের জীবনে বহন করি। সবাইকে ধন্যবাদ আমাদের শোনার জন্য। সেই প্রফেসর ভাটনগর অ্যাওয়ার্ড যে দেওয়া হয়, সেই সময় আমি শুনেছি প্রফেসর ভাটনগরের সঙ্গে প্রফেসর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা মনোমালিন্য হচ্ছিল, সেটা নিয়ে যদি না মনোমালিন্য কি, উনি সেই সময় ওনারা শুধু দিতেন যারা ইংরেজিতে লিখে, তারা আঞ্চলিক ভাষায় যারা লেখে তাদেরকে দিতেন না। একটা বোধহয় লেখা তামিলনাড়ু থেকে এসেছিল, এটাকে নেওয়া, সেটা হচ্ছে গবেষণাপত্রটা পুরোটাই হচ্ছে এতে লেখা। ওনার যে প্রেজেন্টেশনটা আর কি, সেটা পুরো তামিলে করেছিল। সেই জন্য ওনার কিন্তু উনি তো সবসময় চাইতেন কি, যাতে যে যার নিজের ভাষায় বিজ্ঞান চর্চা করবে। এবং ওই ভদ্রলোক উনি বলেছিলেন যে আমি যখন এক্সপ্লেন করবো, আমি ইংরেজি করবো, যেটা সব ভাষায় বোঝে, কিন্তু আমাকে তো আমার ভাষায় আগে বলতে দাও। আমাকে যদি আমার ভাষায় আমার কাজটা বলতে দাও, আমি যতটা ভালোভাবে আমি বলতে পারবো, আমাকে অন্য ভাষায় দিলে আমি পারবো যতই আমি ইংরেজিতে করি। আমাদের ইমোশনসগুলো, সেগুলো তো আমাদের আবেগগুলো, কারণ বিজ্ঞানটা যেটা ওনার ভাষায় ছিল, আমার সংস্কৃতি, আমার সাহিত্য, সমাজ ব্যবস্থা সব নেতার মধ্যে আমাদের ইমোশন চলে যায়, সেইটাকে বাদ দিয়ে আমাদের বিজ্ঞান হয়। ডক্টর অনেক ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য। আমি তার আগে যারা বক্তা ছিলেন, প্রফেসর স্বপন ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর, তাকে ধন্যবাদ দিচ্ছি। অনেক অন্যরকম কিছু জানতে পারলাম, ইনক্লুডিং মিল হয়েছে কথাগুলো, যেগুলো আমি কিছু জিনিস জানতাম না। তো হয়তো কেমিস্ট্রি নিয়ে, তার সাবজেক্টটা কেমিস্ট্রি ছিল, কেমিস্ট্রি নিয়ে হয়তো আলোচনা আজকে হলো না, কিছু ভবিষ্যতে আমরা করবো। কিন্তু যে আলোচনাগুলো হলো সেগুলো আমরা অন্তত বুঝতে পারলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে তিনি বিভিন্ন মানুষ ছিলেন, তিনি একজন সেন্ট লাইক মানুষ ছিলেন। তার পুরো জীবনটাই তিনি দিয়েছিলেন, মানে এডুকেশনে ছাত্রদের তৈরি করতে, মেন্টারিং। আমি যখন রীনা বললো, তখন আমি একটু যা বলি যে এই যে এটা প্রফেসর ভট্টাচার্য বলেছিলেন যে উনি দানের কথা, তো আমার খুব আনন্দ হয়েছিল। আমি একবার ঢাকায় গেছিলাম একটা অন্য কাজে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা ফলক আছে, এটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে, এবং এটা বুকলেট আছে। সে বুকলেটটা পড়ে যেটা আমি জানতাম, সেটা জানতে পারলাম যে উনি 1926 থেকে 1936 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সিতে আসার আগে উনি ওখানে পড়িয়েছেন। এবং সেখানে ওনার সম্পর্কে বলছে যে উনি ওখানে মাইনে পেতেন 2175 টাকা, এবং ওই যুগে, এবং মানে 1926 থেকে 36, সেখানে উনি মাত্র 40 টাকা মাসে উনি নিজের
খরচ বাবা দিনে 1 পয়সা টিফিন খেতেন। ওর বেশি যদি টিফিনের আসতো, যে টিফিন আনতো তার বাবা তো পয়সা 1 পয়সা, আর বাকি পয়সাটা উনি দান করেছেন পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এবং 10 বছরে ওই সময়ের মধ্যে উনি 1,22,000 টাকা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ওই যে যা 40 টাকা নিয়েছেন বাকিটা নেন, বাকিটা হচ্ছে পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া। মানে এটাও তোমরাও তো জানলে অনেক কিছু। উনি একাধারে পাইনিয়ারিং রিসার্চার ছিলেন, অ্যাসোনেট এডুকেশনিস্ট ছিলেন, ন্যাশনালিস্ট ছিলেন, একজন ইন্টেন্স ন্যাশনালিস্ট ছিলেন। তাছাড়া ইন্ডাস্ট্রি, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ওনার প্রথম was the founder of Bengal Chemical and Pharmaceutical Works. Actually, ওটা কিন্তু ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বলার দরকার। এছাড়া আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আরও অনেক ইন্ডাস্ট্রির কথা মেনশন করেছিলেন, আরও অনেক কিছু। আয়ুর্বেদ নিয়ে উনি অনেক আয়ুর্বেদের ওষুধ বেরোতো, এলাকা থেকে ওষুধ বেরোতো। He not only actually dedicated his life to teaching and mentoring students year after year at Presidency College of Calcutta University. Not only that, he also nurtured eminent scientists like Satyendra Bose, Meghnad Saha, Dhananjay Mukherjee, everyone eminent scientists were nurtured. তো ঠিক আছে, আজকে আমরা আমাদের রেসপেক্ট ওনার প্রতি জানালাম, ওনাকে ওনাকে স্মরণ করলাম। আমি অর্গানাইজার স্পেশালি আমাদের ডক্টর মাঝিকে থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সেশন চেয়ার করার জন্য। আর এবারে শিক্ষকের ভূমিকা পালন করি। যারা নিউট্রিশনে আছে স্টুডেন্ট, প্রত্যেকে একটা রিপোর্ট লিখে নিয়ে আসবে যে কী হলো। উপরবেলা সম্পর্কে কি জানলে নিউট্রিশনের পার্সপেক্টিভ, নিউট্রিশনের পার্সপেক্টিভ আর কিছু না। এখানে নিউট্রিশনের পার্সপেক্টিভে কী জানতে পারলি সেটা পরের দিন লিখে আনি। আজকে ক্লাস আছে তো? স্যার ম্যাডাম ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা বলবো, পরে তারপর ভোট অফ থ্যাঙ্কস দিয়ে তারপর আমরা জাতীয় সঙ্গীত শেষ করি। ওনার স্মরণে থাকো জাতীয় সঙ্গীত। এই না না, ওজন লাগবে না, এমনি সবাই জানে। পরের দিন থেকে না এটা আর দিস না, এটা সবার জানা। এটা যদি দিস তাহলে জাতীয় সঙ্গীতটাকে অপমান করা হয়। এটা তো দিয়ে দিই। Sit, just 2 minutes. হ্যাঁ যেটা আসুন শুনবেন না।
আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্বন্ধে আমাদের প্রফেসর স্বপন ভট্টাচার্য স্যার, প্রফেসর দেবদূত ঘোষ স্যার, প্রফেসর রীনা ঘোষ ম্যাডাম অ্যান্ড আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার বিশদভাবে বলেছেন। যদিও ওনার যে কেমিস্ট্রির দিকটা আমাদের ম্যাডাম হয়তো বলতেন, কিন্তু ম্যাডাম বিজি আছেন, ম্যাডামের থিসিস নিয়ে একটা আমি বলি, আসলে স্যার আমাকে প্ল্যানেটে বলেছেন কেমিস্ট্রি সম্পর্কে বলতে গেলে আমাকে তো লিটারেচার সার্চ করে তারপরে কিছু তৈরি করতে পারে বলতে হবে, তাই সময় না আমার ছিল, সেই জন্য আমাদের ম্যাডাম একটু বলতেন। সেটাই বলতাম কেমিস্ট্রি সম্পর্কে নেক্সট টাইম এত শেষে বলেছেন প্রভুচন্দ্র রায় বলে কথা। নেক্সট টাইম কেমিস্ট্রি সম্পর্কে তবুও স্যারেদের কাছ থেকে আমরা অনেক কিছু নতুন ইনফরমেশন পেলাম। তবে তোমরাও, আমি সাজেস্ট করব, তোমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে আত্মজীবনী আছে সেটা তোমাদের ইন্টারেস্টে তোমরা যদি পড়ো সেখান থেকে অনেক কিছু ডিটেলস জানতে পারবে। তবুও আমি একটা জিনিস বলছি যে এই যে ডাবল সল্ট রিঅ্যাকশন, যেটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের যে ডাবল সল্ট রিঅ্যাকশনটা, সেটা প্রথম আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজে হাতে করেছিলেন রিঅ্যাকশনটা, করে ওই অ্যামোনিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট যে করেছিল সেটা উনি ওনার একটা রিসার্চ পেপারে লিখেছিলেন। তো আরও অনেক কিছু জানতে পারবে। আমি সাজেস্ট করব তোমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের যে রিসার্চ যে ওনার যে অ্যাক্টিভিটি regarding that period, that British period, whatever he has done, so you will get several ideas. And he was the father of modern Indian chemistry. So he was the father of modern Indian chemistry. He has studied the chemistry for all of us. I am sure that next time when ma'am said they will deliver regarding the chemical activity, chemical research of Acharya Prafullachandra Ray, during that time I hope you will learn a lot also, but I will suggest you can read by your own interest. So thank you all. আমরা মালিকা বিধি না রঞ্জন করা করে